আজকে উপস্থিত আছেন আমার তুল্য মাননীয় মহাসচিব, উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা। একটা বিষয় আমি খুব স্পষ্ট বলতে চাই, সংসদ কিন্তু দুটো বইয়ের বাইরে যেতে পারে না। একটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান আর আরেকটা হচ্ছে আমাদের কার্যপ্রণালী বিধি। এই দুটো বইয়ের বাইরে যাবার কোনো ক্ষমতা সংসদকে দেয়া হয়নি এবং এই দুটো বই স্পষ্ট বলছে যে সংসদ সদস্যরা সংসদে যে প্রশ্ন জমা দেবেন সেই প্রশ্ন সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার চাইলে গ্রহণও করতে পারেন, তাদের এখতিয়ার আছে, বাদও দিতে পারেন, কিন্তু প্রশ্ন বিকৃত করবার কোন রকমের কোন ক্ষমতা সংসদে নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে ভোট জালিয়াতি হয়, ব্যাংক জালিয়াতি হয়, টাকা পাচারের জালিয়াতি হয়, শেয়ার বাজারের জালিয়াতি হয়, যেখানে শিক্ষা ক্ষেত্রে জালিয়াতি হয়, যেখানে করোনা নিয়ে জালিয়াতি হয়, মাস্ক নিয়ে জালিয়াতি হয়, স্বাস্থ্য খাতে জালিয়াতি হয়, এমন কোনো খাত নাই যেখানে জালিয়াতি হয় না। এবং এই জালিয়াতি এখন সংসদে ঢুকে গেছে। সাধারণত দেখা যায়, আমি সরকারি দলের কিছু সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছি, ওনারা 8টা বা 10টা প্রশ্ন জমা দেন, ওনাদের সব প্রশ্ন আসে। আমি রুমিন ফারহানা 50টা প্রশ্ন জমা দেই, আমার 6টা থেকে 8টা বা 10টা প্রশ্ন আসে। কেন আসে সেই খবর আমি নিতে গেলাম, আমাকে অফিস থেকে আনঅফিশিয়ালি জানানো হলো, থাকে না তৃতীয় শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারা, ওনারা আমাকে জানালেন আপনি একটু সহজ প্রশ্ন দেন না, এইসব কি প্রশ্ন আপনি করেন, আপনার প্রশ্ন তো নিতে চায় না স্পিকার, ডেপুটি স্পিকার, তো আপনার প্রশ্ন বাদ হয়ে যায়। এই যে 342 জন সরকারি দলের সদস্য বা মহাজোটের সদস্য যেটাই বলেন আপনারা, আর মাত্র 7 জন বিরোধী দল, এই 7 জন মাত্র বিরোধী দলকে ক্যারি করবার, মোকাবেলা করবার, তাদের প্রশ্নের জবাব দেবার সাহস বা ক্ষমতা বা শক্তি এই সরকার রাখে না। আসলে জনগণের ভোটে যখন কোনো সরকার গঠিত হয় না, তাদের তো জবাবদিহিতার কোনো জায়গা থাকে না। সে কারণে জনগণকে তাচ্ছিল্য করা যায় এবং তাচ্ছিল্য থেকে যা ইচ্ছা তাই করা যায়। এই যা ইচ্ছা তাই এর কিছু নমুনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই সেশনটা মাত্র 5 দিনের সেশন, 6 তারিখ থেকে শুরু করে এই বৃহস্পতিবার 11 তারিখ পর্যন্ত চলবে। আমার 7টি প্রশ্ন এসেছে এই সেশনে। এই 7টি প্রত্যেকটি প্রশ্ন বিকৃত করা হয়েছে। আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিয়ে একবার স্পষ্ট উদাহরণ দিচ্ছি। আমি আমার 6 তারিখে প্রশ্ন এসেছে, 13 নম্বর প্রশ্ন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি করোনায় প্রচন্ড রকম সংকটে পড়িয়াছে এসএমই খাত, প্রায় 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা দেশের এসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করবার জন্য সরকারের পরিকল্পনা কি? এটা তারা ফরমালি প্রশ্ন ছাপিয়েছে। আর আমার প্রশ্ন কি ছিল? আমার প্রশ্ন ছিল, যেটা আমি সংসদে জমা দিয়েছি, সেই প্রশ্নটা ছিল, করোনায় প্রচন্ড রকম সংকটে পড়েছে এসএমই খাত, সরকারের তথাকথিত প্রণোদনার 20,000 কোটি টাকা ঋণ এসএমই খাতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই প্রণোদনা ঘোষণার 3 মাস পর গত মাসের তথ্য অনুযায়ী বিতরণ করা হয়েছে মাত্র 206 কোটি টাকা। এই টাকাও বাস্তবে এসএমই খাত পেয়েছে কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেক অর্থনীতিবিদ। এদিকে করোনা সংকটের আগেই দেশের ব্যাংকাররা জানিয়েছেন সরকারের চাপিয়ে দেওয়া 9% সুদে এসএমই খাতকে কোনোভাবেই তারা ঋণ দিতে পারবেন না। প্রায় 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা দেশে এসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করবার জন্য সরকারের পরিকল্পনা কি? কি প্রশ্ন আমি জমা দিলাম আর কি প্রশ্ন তারা ছাপলো, আসেন। তারপরে দ্বিতীয় প্রশ্নটা আমার ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে। সেখানে ছিল, মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি রাষ্ট্র স্বাস্থ্য সেবাকে কি ধাপে ধাপে পুরো বেসরকারি খাতে ছাড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আগাইয়া যাইতেছে? এই প্রশ্ন তারা ছেপেছে। আর আমার প্রশ্নটা কি ছিল, আমি কি জমা দিয়েছিলাম সংসদে? আমি জমা দিয়েছিলাম, করোনা এই দেশের একেবারে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে প্রকাশিত করেছে। বৈশ্বিক পর্যায়ে করোনা এটাও প্রমাণ করেছে জনগণকে সন্তোষজনক স্বাস্থ্যসেবা দিতে হলে স্বাস্থ্যসেবা কখনোই বেসরকারি পর্যায়ে থাকা উচিত নয়।
এই বাস্তবতা অনেক আগে উপলব্ধি করে আমার দল বিএনপি বেশ কয়েক বছর আগে তার ভিশন 2030 তে জনগণের জন্য একটি রাষ্ট্রীয় সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা সেবা ব্যবস্থা চালু করবার সিদ্ধান্ত নিয়েছে। অথচ বর্তমান সরকারের শাসনামলে ঘটেছে ঠিক উল্টোটা। 2014 সালে চিকিৎসায় ব্যক্তিগত খরচ, যেটাকে আমরা আউট অফ পকেট এক্সপেন্ডিচার বলি, 65% থেকে বেড়ে 2019 সালে 72% পৌঁছেছে। আওয়ামী শাসনামলে রাষ্ট্র স্বাস্থ্য সেবাকে কি ধাপে ধাপে পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে দেবার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে? দুটো প্রশ্নে কোন রকমের কোনো মিল আছে? আপনি চাইলে প্রশ্নগুলো বাদ দিতে পারেন, আপনার সেই এখতিয়ার আছে, কিন্তু আপনি এই জালিয়াতি করতে পারেন না। সংসদের কোনো এখতিয়ার নেই যে সে তার সংসদ সদস্যের প্রশ্ন পরিবর্তন করে এই ধরনের জালিয়াতি করে। তারপরে আসেন আরেক তৃতীয় প্রশ্ন, কৃষি মন্ত্রণালয়। কৃষিমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, এই অর্থ বছরের বাজেটে কৃষি যান্ত্রিকীকরণ খাতে প্রস্তাব করা হইয়াছে 198 কোটি টাকার প্রকল্প, যাহার মধ্যে বীজ বোনা হইতে ফসল কাটার যন্ত্র আছে। এটা এই সব মেশিন আমদানিকারক কিছু বড় কোম্পানিকে সুবিধা দেবে। দেশের অনানুষ্ঠানিক খাতে কর্মরত প্রায় 6 কোটি মানুষের স্বার্থে করোনা পরিস্থিতি উন্নতি হইবার আগ পর্যন্ত এই ভর্তুকি বন্ধ রাখিবার সিদ্ধান্ত সরকার লইবে কিনা। আর আমার কি প্রশ্ন ছিল? আমার প্রশ্ন ছিল, এই অর্থ বছরের বাজেটে কৃষি যান্ত্রিকীকরণ খাতে প্রস্তাব করা হয়েছে 3198 কোটি টাকার প্রকল্প, যার মধ্যে বীজ বোনা থেকে ফসল কাটার যন্ত্র আছে। করোনার এই সময় যখন কোটি কোটি মানুষ তাদের কাজ হারিয়ে উপার্জনহীন হয়ে পড়ছে, তখন এমন পদক্ষেপ একেবারেই জনবিরোধী। এটা এসব মেশিন আমদানিকারক কিছু বড় কোম্পানিকে সুবিধা দেবে মাত্র। দেশের অনানুষ্ঠানিক খাতে কর্মরত প্রায় 6 কোটি মানুষের স্বার্থে করোনা পরিস্থিতি উন্নতি হবার আগ পর্যন্ত এই ভর্তুকি বন্ধ রাখার সিদ্ধান্ত সরকার নেবে কিনা। কোনো মিল আছে দুটো প্রশ্নের মধ্যে? দুটো প্রশ্নের যে অর্থ দাঁড়ায় সেটাও কি এক? অনেক সময় আছে যে আমরা কিছু শব্দ ছেটে অর্থটা অন্তত ঠিক রাখি। আমার তো কোনো প্রশ্নের অর্থই দাঁড়াচ্ছে না, আমার তো কোনো প্রশ্নের অর্থই ঠিক থাকছে না। আমি জিজ্ঞেস করছি এক, ছাপছে আরেক। আরো মজা, আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় তারা বলছে, আমি আবার প্রশ্ন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করিয়া সমাজের সব স্টেক হোল্ডারদের মতামত দিয়ে নতুন আইন প্রণয়ন করিবে কিনা। এখানে তারা, আমি যে প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে একেবারেই ভিন্ন। শোনেন সেই প্রশ্ন, সেটা হচ্ছে আইসিটি অ্যাক্টের বিতর্কিত 57 ধারাকে ভেঙে যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 25, 28, 29, 31, 32 ধারাগুলোর মধ্যে ছড়িয়ে দেওয়া হলো, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল সরকার আসলে কঠোরভাবে ভিন্ন মত দমন করা চালিয়ে যাবে। সরকারের সেই চেষ্টা এমনকি থেমে থাকে নাই করোনার এই দুঃসময়ে। সাম্প্রতিক সময় সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট, এমনকি কার্টুনিস্টকেও গ্রেফতার করা হয়েছে এই আইনে। মুখে গণতন্ত্রের কথা বলা সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে এই নিপীড়ক আইন বাতিল করে সমাজের সব স্টেক হোল্ডারদের মতামত নিয়ে একটা গ্রহণযোগ্য নতুন আইন প্রণয়ন করবে কিনা। প্রতিটি প্রশ্ন তারা একটির পর একটি বিকৃত করেছে। এরপরে বিদ্যুৎ ও জ্বালানি। বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, করোনার প্রচন্ড আর্থিক সংকটের মধ্যে থাকা মানুষের নাভিশ্বাস উঠাইয়া স্বাভাবিকের চাইতে অনেক বেশি বিদ্যুৎ বিল আসিয়াছিল গত কয়েক মাসে। এই ঘটনায় বলির পাঠা বানানো হইতেছে বিতরণ সংস্থার নিচু পর্যায়ে 300 কর্মীকে। কর্মীদের এই অপরাধ হইতে দায় মুক্তি দিয়া আদেশ প্রদানকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে কিনা, হইলে তাহা কি। আর আমার কি প্রশ্ন ছিল? আমার প্রশ্ন ছিল, করোনায় প্রচন্ড আর্থিক সংকটের মধ্যে থাকা মানুষের নাভিশ্বাস উঠিয়ে স্বাভাবিকের চাইতে অনেক বেশি বিদ্যুৎ বিল এসেছিল গত কয়েক মাসে। দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকার অনুসন্ধানে দেখা যায় এটা মোটেও প্রক্রিয়াগত কোনো ভুল নয়, বরং রীতিমতো সর্বোচ্চ কর্তা অফিসিয়াল চিঠি দিয়ে এটা করতে বলেছিলেন। আপনারা জানেন ডিপিডিসি যিনি ব্যবস্থাপনা পরিচালক, তিনি চিঠি দিয়ে এই কাজটি করেছেন। উদ্দেশ্য ছিল পারফরম্যান্স বোনাস দেওয়া আর সিস্টেম লস কমিয়ে দেখানো। এখানেও জালিয়াতি, এটাও জনগণের উপরে চাপিয়ে দিয়ে একটা জালিয়াতি। আমরা এটাও জানলাম এটা প্রতি বছরের চর্চা, এতটাই যাচ্ছে তাই ভাবে করা হচ্ছে নাগরিকদের সাথে। মজার ব্যাপার হলো এই ঘটনার পরে বলির পাঠা বানানো হচ্ছে বিতরণ সংস্থার নিচু পর্যায়ে 300 কর্মীকে।
কর্মীদের এই অপরাধ থেকে দায় মুক্তি দিয়ে আদেশ প্রদানকারী কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা কেন এখনো নেওয়া হচ্ছে না? এটা ছিল আমার প্রশ্ন, যেটা আমি জাতীয় সংসদে জমা দিয়েছিলাম। আপনাদের আর ধৈর্য যদি ঘটাবো না, আমার আর বোধহয় আসছে মাত্র দুটো প্রশ্নই, আর দুটো প্রশ্ন সেই দুটো বিকৃত। দেখেন, বলছে বাণিজ্য মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, ঈদুল আজহার দুদিন আগে বাণিজ্য মন্ত্রণালয় জানাইয়াছিল কাঁচা এবং ওয়েটরুল চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হইবে। বাণিজ্য মন্ত্রণালয় এবছর চামড়া রপ্তানির সিদ্ধান্ত দিতে এত দেরির কারণ কি? অথচ সেখানে আমার প্রশ্ন ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে, ঈদুল আজহার 2 দিন আগে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছিল কাঁচা এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হবে। ঠিক তখনই বাংলাদেশ হাইড এন্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে জানিয়েছিল এই পর্যায়ে এই ঘোষণা দিয়ে কোনো লাভ হবে না, ফল পেতে চাইলে এই ঘোষণা আরো অনেক আগে দেওয়া উচিত ছিল। তাই এই ঘোষণাকে একটা নিছক আইওয়াশ বলে মনে করবার যথেষ্ট কারণ আছে। গত বছর চামড়া নিয়ে একই পরিস্থিতি হয়েছিল। তাহলে বাণিজ্য মন্ত্রণালয় এই বছর চামড়া রপ্তানির সিদ্ধান্ত দিতে এই দেরি করছে কাদের স্বার্থে? কাদের স্বার্থে করোনার এই চরম দুঃসময় রাষ্ট্রীয় ত্রাণ না পাওয়া গরিব মানুষকে তার হক বঞ্চিত করা হলো? কি প্রশ্ন আমি জমা দিচ্ছি আর কি প্রশ্ন আসছে? পরে আমার শেষ প্রশ্ন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কাছে। দেশের প্রবাসী কর্মীদের নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংস্থার হিসাবে করোনার কারণে দেশে ফিরে আসা এবং আবার কাজে যাইতে না পারা প্রবাসী কর্মীর সংখ্যা অন্তত 2 লাখ। বৈশ্বিক মন্দার কারণে মধ্যপ্রাচ্যের আরো কয়েক লক্ষ প্রবাসী কর্মীকে দেশে ফেরত আসিতে হইবে। তাহাদের সকল কর্মসংস্থান নিশ্চিত করিবার জন্য সরকারের বিস্তারিত পরিকল্পনা কি? সেখানে আমার প্রশ্ন ছিল, দেশের প্রবাসী কর্মীদের নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংস্থার হিসেবে করোনার কারণে দেশে ফিরে চলে আসা এবং আবার কাজে যেতে না পারা প্রবাসী কর্মীর সংখ্যা 2 লাখ। অথচ এদের দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য সরকার প্রাথমিকভাবে 200 কোটি টাকা বরাদ্দ রেখেছে। ভবিষ্যতে প্রয়োজনের জন্য এবারকার বাজেটে আরো 500 কোটি টাকা বরাদ্দ করেছে। বরাদ্দকৃত 200 কোটি টাকা বর্তমানে 2 লক্ষ কর্মীর মধ্যে সমানভাবে বন্টন করলে এক একজন পাবে মাত্র 10,000 টাকা। কোন উপার্জনের সংস্থান হতে পারে এই তুচ্ছ টাকায়? এদিকে বৈশ্বিক মন্দার কারণে মধ্যপ্রাচ্যের অর্থনীতি খারাপ পরিস্থিতির কারণে আরো বেশ কয়েক লক্ষ প্রবাসী কর্মীকে দেশে ফিরতে হবে। তাদের সবার কর্মসংস্থান নিশ্চিত করবার জন্য সরকারের কোনো পরিকল্পনা আছে কি? থাকলে সেটা কি? আপনারাই বলেন যে 7টি প্রশ্ন আমি সংসদে আমার সই সিল দিয়ে জমা দিয়েছি, আর যেই প্রশ্নগুলো তারা এখানে দিয়েছে আমার নামে কোন মিল আছে? আমি তো উত্তরে যাবই না। উত্তরে আমি কি যাব ভাই? আমি যে প্রশ্ন করি না সেই প্রশ্ন তারা আমার নামে ছাপছে জালিয়াতি করে, আমি আর উত্তরে কি যাব? তো আপনারা বিরোধী দলের কথা বলেন, শক্তিশালী বিরোধী দলকে আহ্বান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন গণতন্ত্রের সৌন্দর্য হলো শক্তিশালী বিরোধী দল, আর বিরোধী দলের সামান্য প্রশ্ন অ্যাজ ইট ইজ ছাপবার মতো সাহস আপনারা রাখেন না। কি জবাবদিহিতা? কোন গণতন্ত্র? কিসের কথা বলেন আপনারা? আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার বক্তব্য শুনবার জন্য।